শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না নিত্য পণ্যের বাজারে। রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম একদিনে কেজিতে বেড়েছে 100 টাকা। বেড়েছে আদা, রসুন এবং পেঁয়াজের দরও। সংবাদ প্রচার এবং অভিযানের পর ডিমের দাম ডজনে কমেছে মাত্র 5 টাকা। ব্যবসায়ীরা বলছেন সংকট নেই, সিন্ডিকেটের কারণেই দাম বেশি। শিশুরাই হবে ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশের কারিগর, সবাইকে সেভাবেই প্রস্তুত হতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে 2 দিনের সফরের শেষ দিনে আজ তিনি বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। এবং টানা বৃষ্টি ও ঢলে বন্যা কবলিত হয়ে আছে দেশের 9 জেলা। এসব জায়গায় তলিয়ে গেছে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং ফসলি জমি। 10টি নদীর পানি 21টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় 6 জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোনো কিছুতেই লাগাম টানা যাচ্ছে না নিত্য পণ্যের বাজারে। এরই মধ্যে রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে 100 টাকা। বেড়েছে প্রায় সব সবজির দামও। সপ্তাহের ব্যবধানে ডিমের বাজার নিম্নমুখী, তবে ডজনে কমেছে মাত্র 5 টাকা। সুলতান মাহমুদের তোলা ছবিতে মাহমুদুল হাসানের রিপোর্ট। মোহাম্মদ মোস্তফা রাজধানীর বনানী কাঁচা বাজারে তার ডিমের দোকানের বয়স 35 বছরেরও বেশি। ব্যবসার শুরুতে ডিম বিক্রি করতেন মাত্র 10 টাকা হালিতে, এখন যা 45 থেকে 50-এর ঘরে। ডিমের ব্যবসার আদ্যপান্ত সব জানলেও অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ জানা নেই তার। এখন পরিচিত ক্রেতা দেখলেই মোস্তফার মতোই অস্বস্তিতে পড়েন অন্য সব ডিম বিক্রেতাও। একটা দোষটি উৎপাদন করে, তারপরে তারা খরচ আছে, তাই এটা তো তাদের তো একটা মুনাফা আছে। আবার এটা থেকে মিডিয়ার আনতেছে, মিডিয়ার আইন না আরো দ্বারা গরিব দেশে, আরো দ্বারা থেকে আমরা পাইতেছি। লোকাল যে ফার্মগুলি আছে, এই ফার্মগুলি অনেকে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়াতে ডিমের দাম এমন বেশি। ডিম নিয়ে নানা কাণ্ড ঘটলেও নিত্যপণ্য ও সবজির বাজার আরও অস্থির। রাজধানীর বিভিন্ন বাজারে গতকালও কাঁচা মরিচ ছিল 180 থেকে 200 টাকা কেজি দরে, যা আজ 280 থেকে 300 টাকা। বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দরও। ব্যবসায়ীরা বলছেন সংকট নেই, শুধু সিন্ডিকেটের কারণে দাম বাড়তে। আমরা জিজ্ঞেস করি কি জন্য বাড়ে, কয় যে মালের আমদানি কম, বৃষ্টি বাদল, এই জন্য মনে করেন মালের দামটা বাড়তেছে। বড় বড় যাই ব্যবসায়ীগুলো আছে ওরা সব জায়গায় মাল কিনে রেখে দিচ্ছে, বিভিন্ন জায়গায় মাল সংকট দেখায়, আসলে মাল কিন্তু ঠিকই আছে। মনে হয় ওরা কোনো সিন্ডিকেটে পড়ে গেছে। ইন্ডিয়া থেকে আসলে কমে মরিচের দাম, আর ইন্ডিয়া থেকে না আসলে আবার বেড়ে যায়। ক্রেতারা বলছেন সবকিছুর দাম এভাবে বাড়তে থাকলে বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখনই যদি দ্রব্যমূল্যের লাগাম টানা না হয়, ক্রেতা সংকটে পড়বে বাজারগুলো। বৃষ্টির আগে বাজারটা মোটামুটি একটু কম ছিল, এই সপ্তাহে এসে অনেক বেশি, মোটামুটি অনেকটুকু বেশি। কাঁচামরিচ ছিল 180 টাকা কেজি, এখন কাঁচামরিচ ছিল আপনার 300 টাকা কেজি। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের থেকে ডেফিনেটলি তো যারা গরিব আছে তারা কিভাবে চলে, আমি তো মাঝে মধ্যে অবাক হয়ে যাই। 300 টাকা কেজি দিয়ে কাঁচামরিচ কেনা সম্ভব না। দামের মধ্যে একটু দেখলাম পটলটা একটু কম দাম আছে 30 টাকা, আর সব সবজি 70 টাকা, 80 টাকা, 100 টাকা। মাছ, মুরগি ও মাংসের বাজার গত সপ্তাহের মতোই মোটামুটি স্থিতিশীল আছে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, সবাইকে তাই সেভাবেই প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ক্যামেরায় রিপোর্ট করছেন আনোয়ার হোসেন। 2 দিনের সফরে গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় ও শেষ দিন সকালে তিনি যান গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানেই প্রাথমিক শিক্ষা নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা। পরে এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামের মোড়কও উন্মোচন করেন সরকার প্রধান।
পরে শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তারাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। সবাইকে তাই সেভাবে প্রস্তুত হওয়ার পরামর্শ দেন তিনি। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার প্রকৃত ইতিহাস তুলে ধরছে, যা সবার জানা উচিত। কিভাবে আমরা স্বাধীন হলাম, আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজগুলো, সেগুলো আমাদের জানতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন, এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল। এবং দেখতেন যে দেশে মানুষ খাবার পায় না, পরনের ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। পরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি ২০২৩ সালে উদ্বোধন করেন তিনি। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। কর্তব্যপরায়ণতা, নিষ্ঠা ও চেইন অফ কমান্ডের উপর অটল থেকে দায়িত্ব পালন করতে প্রেস্টন গার্ড রেজিমেন্ট PGR এর সদস্যদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাহিনীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। রাষ্ট্রপতি সকালে ঢাকা সেনানিবাসে PGR সদর দপ্তরে পৌঁছলে তাকে জানানো হয় সশস্ত্র সালাম। পরে দরবার হলে দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, PGR প্রতিষ্ঠার মাত্র ৪২ দিনের মাথায় স্বাধীনতা বিরোধী ঘাতক চক্রের হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন জাতির পিতা ও তার পরিবারের সদস্যরা। সে সময় PGR সুসংগঠিত এবং চৌকস থাকলে হয়তো বঙ্গবন্ধুকে হারাতে হতো না। PGR এর সার্বিক উন্নয়নকে সরকার অগ্রাধিকার দেয় উল্লেখ করে রাষ্ট্রপতি ভবিষ্যতে অত্যাধুনিক তথ্য প্রযুক্তি জ্ঞান, সরঞ্জাম ব্যবহার ও প্রশিক্ষণের উপর জোর দেন। প্রতিষ্ঠা হতে অদ্যাবধি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যগণ কর্তব্য পালনে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আগামীতেও আপনারা কর্তব্য পরায়ণতা ও নিষ্ঠায় অটল থেকে এবং চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। আপনারা স্বাচ্ছন্দ্যের সাথে প্রশিক্ষণ গ্রহণ করবেন, শৃঙ্খলা বজায় রাখবেন, আত্ম উন্নয়নে মনোযোগী হবেন এবং সর্বোপরি সৈনিক হিসাবে নিজের শারীরিক যোগ্যতাকে সর্বদা অক্ষুণ্ণ রাখবেন। কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে, আর উত্তর পূর্বাঞ্চলে কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি বাড়ছে। ব্রহ্মপুত্র, যমুনার পানি আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত বাড়তে পারে। গঙ্গা ও পদ্মা নদীর পানিও সমতলে বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘর নদীর পানি আগামী ২৪ ঘন্টায় দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ৪৮ ঘন্টায় পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। যমুনার পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের কাজিরপুর, সদর, বিলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলে নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১৫০০ পরিবার। তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ৫০০ হেক্টরেরও বেশি ফসলি জমি। বন্যা কবলিত মানুষ ছুটছেন আশ্রয় কেন্দ্রে। এদিকে শাহজাদপুর সহ জামালপুরের বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। হুট করে পানি নিয়ে এসে বাড়ি তো ভালো, ঘরে উঠে গেছে পানি। পানির নিগা বাড়িঘর তলা গেতেছে, গরু বাছরা হাঁপারতেছি না, ঘরের ভিতর পানি, এখন থাকা পারতেছি না, পোলাবার নিয়ে গেতেছি শ্বশুর বাড়ি। ব্রহ্মপুত্র ও ঘাঘর নদীর পানি বাড়ায় গাইবান্ধা ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার অন্তত ১৬৫টি চরে পানি ঢুকেছে। এসব এলাকার অন্তত ২ লাখ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে বহু ফসলি জমি। পানি কমার পরও দুর্ভোগ কাটছে না সুনামগঞ্জের জামালগঞ্জ, তাহিরপুর, শান্তিরগঞ্জ, জগন্নাথপুর ও ধর্মপাশা উপজেলার কয়েক হাজার মানুষের। নেত্রকোনা ও সিলেটে বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি এখনো। আজকে বৃষ্টিটা কম,
তো পানিও কমতেছে। এভাবে যদি 10-12টা দিন আমরা দিনটা খালি দিয়ে যাইতো তাহলে কিন্তু আমরা রাস্তাঘাট অনেক উন্নয়নের কাম আটকে রয়েছে, এটি সব কিছু কাম আমরা গুছাইয়া মানে করতে পারতাম আর কি, সহজ হতো। জামালপুরে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 40,000 মানুষ। রাজবাড়িতে নিম্নাঞ্চলের বাড়িঘর, ফসলি জমি ও রাস্তা পানিতে ডুবে গেছে। এদিকে তিস্তা নদীর পানি ঢালিয়া পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। ফলে লালমনিরহাটের তিস্তা পাড়ে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারেজের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ভারত চীন দুদেশের সঙ্গেই বাংলাদেশ কৌশলগত সম্পর্ক রেখেছে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র সচিব অধ্যাপক শহীদুল হক। বাংলাদেশ দুদেশের কাছে নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর গুলশানে বাংলাদেশ ভারত চীন সম্পর্ক নিয়ে এডিটর্স গিল্ডের আলোচনায় তিনি এসব কথা বলেন। ৭১-এ চীনের বিরোধিতা থাকলেও পরবর্তীতে তারা নিজেরাই সম্পর্ক উন্নয়ন করেছে বলে জানান সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আলোচকরা বলেন, গেল 15 বছরে বড় রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশ ভালো সম্পর্ক তৈরি করতে পেরেছে। সম্প্রতি বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলাচলের বিষয়টি নিয়েও আলোচনা হয়, সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান শাহরিয়ার আলম। এদিকে তিস্তা বাঁধ প্রকল্প বাস্তবায়নে আবারও টেকনিক্যাল কমিটি হওয়ায় সমালোচনা করেন অধ্যাপক আইনুন নিশাত। There are a couple of points mentioned যে এই পয়েন্ট থেকে সেই পয়েন্টে যাবে, এবং বাংলাদেশও ভারতের মাটির উপর দিয়ে নেপাল এবং ভুটানের বর্ডার বা যতদূর রেল লাইন আছে বা করা যায় ভবিষ্যতে সেই অংশটুকুতে তারা কাজ করতে পারবে। তো এখানে কোনো অ্যাম্বিগুইটি নেই, এবং বলা হয়েছে যে জুলাই থেকে চালু হয়ে যাবে না, সেটারও কোনো সম্ভাবনা নেই। কারণ হচ্ছে ট্রায়াল হবে 3টি, সেই 3টা ট্রায়ালের উপরে বেস করে ফাইনাল এগ্রিমেন্টের দিকে দুটো সরকার যাবে, এবং সেখানে বলা আছে যে 6 মাসে অন্তত একবার কমিটি বসবে। এই দুটো দেশের সাথে বাংলাদেশের একটা স্ট্র্যাটেজিক রিলেশনশিপ আছে। স্ট্র্যাটেজিক রিলেশনশিপ হলো 360 ডিগ্রি রিলেশনশিপ, যে সব বিষয়ে আলোচনা হবে, সব বিষয়ে গুরুত্ব পাবে এবং সব বিষয়ে সম্পর্ক তৈরি হবে। বাংলাদেশ কিন্তু ভারত এবং চীন দুটোকেই ঠিক ডেভেলপমেন্টের অ্যাঙ্গেল থেকে দেখে। তারা পার্টনার ইন ডেভেলপমেন্ট, বোথ ইন ইকোনমিক্স অ্যান্ড বিজনেস। এই দুটো দেশই কিন্তু বাংলাদেশকে ডিফেন্স এবং সিকিউরিটি লেন্স থেকে দেখে। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত ফল উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। 21 বছর তাদের সাথে বৈরী সম্পর্ক রেখে কি অর্জন করেছে 75 পরবর্তী সরকার। এখন ভালো সম্পর্ক আছে বলেই সীমান্ত সমস্যার সমাধান, সমুদ্র সীমা অর্জন এবং ছিটমহল সমস্যার সমাধান করা গেছে বলেন তিনি। সবসময় বিএনপি অন্যদের আন্দোলনের উপর ভর করে বলেও মন্তব্য করেন তিনি। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করে। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে, নীতিগত সিদ্ধান্ত। এটা তো কোর্টের ভার্ডিক্টের ব্যাপার। আমরা তো কোথাও এই কোটা রাখিনি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কোটা সংস্কার এবং পেনশন বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে। দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন হওয়ায় অন্যান্য খাতসহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে পেনশনের টাকা তুলে নিতে যাচ্ছে সরকার। বলেন, শিক্ষক আন্দোলনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, যা জাতির জন্য উদ্বেগজনক। নতুন পেনশন স্কিমের বিরুদ্ধে শিক্ষক সমাজ যে আন্দোলন এবং প্রতিবাদ করছে তাতে দলীয় সমর্থনের কথা জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যৌক্তিক ও ন্যায্য দাবি সমূহ মেনে নেবে।
বর্ষাকালে খননের অনুমতি না পেয়ে চুরি করে রাস্তা খনন করছে ওয়াসা ও তিতাস, জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হোক সরকারি বা বেসরকারি, ভূমিদস্যুদের আগ্রাসন বন্ধ করতে পারলে ঢাকা শহর জলাবদ্ধ মুক্ত হবে, খাল থাকবে দখলমুক্ত। মেয়র বলেন, বক্স কালভার্টের কারণে ধোলাই খাল পুরোটা পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে না, কিন্তু একটা অংশে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হবে। 2009 সালে পিলখানায় নিরাপত্তার কথা বলে সব নর্দমার মুখ বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধতা গত বছর যা ভয়াবহ রূপ নেয়। একটি কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার জন্য সেখানে বিনা অনুমতিতে তিতাসের কর্তৃপক্ষ তারা সেই সড়ক, কয়েকটি সড়ক তারা খনন করে। বর্ষা মৌসুমে তারা অনুমতি পাবে না। আমরা যখন কঠোর হই, না হলে তখন তারা এই চুরি করে এভাবে আমাদের সড়কগুলো ধ্বংস করেন। সারা দেশে কেবল টিভি ডিজিটাল পদ্ধতি চালুর পাশাপাশি অধিক সংখ্যক স্যাটেলাইট চ্যানেল দেখানোর অনুমতি সহ এ সংক্রান্ত নীতিমালার সংশোধনের দাবি জানিয়েছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ABM সাইফুল হোসেন বলেন, খাতটি এখন লোকসানের মুখে, তাই এই খাতের লাইসেন্স ব্যয় কমানোর পাশাপাশি OTT প্ল্যাটফর্ম এবং IPTV সহ নানাভাবে অবৈধভাবে টিভি প্রচার অবিলম্বে বন্ধ করার দাবি জানান তিনি। আগামী 15 জুলাইয়ের মধ্যে এইসব দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এই চ্যানেলগুলো বিভিন্ন OTT প্ল্যাটফর্মে চলছে, তারা এই চ্যানেলগুলোকে অবৈধভাবে পাইরেসি করে চালাচ্ছেন। টেলকো কোম্পানিগুলো এই আইনের ব্যত্যয় ঘটিয়ে নিজস্ব অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে তারা লাইভ কন্টেন্টগুলো টেলিভিশন থেকে নিয়ে সম্প্রচার করছে, যেটা তথ্য সম্প্রচার আইনের পরিপন্থী। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবেক IGP বেনজিরের ডুপ্লেক্স বাংলো বাড়িটি আদালতের আদেশে জব্দ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদক। বিকেলে নারায়ণগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটির পাশে 20 কাঠা জমির উপর নির্মিত বাংলোটি জব্দ করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর আলম জানান, বাংলোটি জব্দ করা হলেও প্রধান দরজায় ফিঙ্গারপ্রিন্ট লক থাকায় ভিতরে প্রবেশ করা যায়নি। পরে বাইরে থেকে বাড়িটি সিলগালা করে দেওয়া হয়। সাবেক IGP বেনজির আহমেদের নারায়ণগঞ্জে আর কোনো সম্পদ আছে কিনা তা খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান দুদকের উপপরিচালক। জায়গাটা সিলগালা করে দেওয়া হয়েছে ভবনটি। আমরা এই পরবর্তীতে এসে এইটা যে কমিটি একটা গঠন করা হয়েছে জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে, সেই কমিটির সিদ্ধান্ত মতো আমরা পরবর্তীতে এখানে ব্যবস্থা গ্রহণ করব। আপাত দৃষ্টিতে আমরা 2 তলা একটি ভবন পেয়েছি। কিছু পেট অ্যানিমেল আছে, যেমন কুকুর এবং পাখি দেখা গেছে। এখানে নিরাপত্তা প্রহরী যিনি 2 জন এখানে আছে তাদেরকে রাখা হলো। পাশাপাশি আমরা স্থানীয় মেম্বারের জিম্মায় আগামী সোমবার পর্যন্ত তার জিম্মায় এটা রাখা হলো। এরপরে আমরা কমিটি কর্তৃক কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। রপ্তানির বিপরীতে সরকারের নগদ সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর কারওয়ান বাজারে BTMA কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীলে উত্তরণের আগে বেসরকারি খাতকে প্রস্তুত করতে ধাপে ধাপে প্রণোদনার হার কমাচ্ছে সরকার। BTMA বলছে, গেল 3 বছর ধরে গ্যাস বিদ্যুৎ সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। 1 মাস ধরে যা নেমে এসেছে প্রায় অর্ধেকে। এমন অবস্থায় প্রণোদনার হার কমানো হলে এই শিল্পের টিকে থাকা কঠিন হবে। এবার আন্তর্জাতিক। যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছেন নতুন প্রধানমন্ত্রী লেবার নেতা কিয়ের স্টারমার। অ্যাঞ্জেলা রেনারকে উপপ্রধানমন্ত্রী করা হয়েছে। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন র্যাচেল রিভস। তিনি প্রথম নারী ব্রিটিশ অর্থমন্ত্রী। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কোপায়, প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যাম্মি, বিচারমন্ত্রী শাবানা মাহমুদ এবং জ্বালানি মন্ত্রী দায়িত্ব পেয়েছেন অ্যাড মিলিব্যান্ড।
নতুন মন্ত্রিসভার ঋষি সুনাকের মন্ত্রিসভার চেয়ে জাতিগতভাবে কম বৈচিত্র্যময় হওয়ায় শুরুতেই সমালোচনার মুখে পড়েছেন স্টারমার। ব্রিটেনের সাধারণ নির্বাচনে হাউস অব কমন্সের 650 আসনের মধ্যে লেবার পার্টি 412টি আর কনজারভেটিভ পার্টি 121টি আসনে জয় পায়। 14 বছর ক্ষমতায় থাকার পর 250 আসন হারিয়ে বড় বিপর্যয়ে পড়েছে টরি শিবির। এবারে খেলার খবর। চির বিদায় দেয়া হলো গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে। গতকাল হঠাৎই মৃত্যুবরণ করেন দেশের দাবার দ্বিতীয় এই গ্র্যান্ডমাস্টার। জাতীয় দাবা চলার সময় শুক্রবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন দেশের দাবার কৃতি এই সন্তান। খেলার মধ্যেই জীবন থেকে চির বিদায় নিলেন 2001 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া এই দাবাড়ু। সকালে তার প্রথম জানাজা হয় ফেডারেশন ভবনে। এরপর রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার পাশের এক মসজিদে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় তাঁকে। জিয়াউর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাজার লাগামহীন একদিনে কেজিতে মরিচের দাম বেড়েছে 100। আদা, রসুন ও পেঁয়াজের দরও বাড়তি। সিন্ডিকেটই কারণ বলছেন খোদ ব্যবসায়ীরাই। আগামীর স্মার্ট বাংলাদেশের জন্য শিশুদের গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। জাতির পিতার ছেলেবেলার স্কুলে বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন। এবং বৃষ্টি ও ঢলে বন্যা কবলিত দেশের 9 জেলা, তলিয়ে গেছে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি। 10 নদীর পানি 21 পয়েন্টে বিপদসীমার উপরে। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।